কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের উপরে সাবলি রয়েছে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স জি অথবা শেষে 3 পেপারে তোমাদের যাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ দুটি বড় 15 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পারচেস করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে তোমরা সম্পূর্ণ পিডিএফ নোটসটি সংগ্রহ করতে পারো। এরপর চলো দেখে নাও তোমাদের 15 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দুটির অ্যান্সার দেখে নাও। দেখো, প্রথম কোশ্চেন ছিল ভারতের কমিটি ব্যবস্থার উপরে একটি টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 15 নম্বরের কোশ্চেন। দেখো, অ্যান্সার লিখবে, প্রথম পয়েন্ট লিখবে ভূমিকা। বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনকল্যাণকর রূপ প্রকাশের ফলে সরকারকে ব্যাপক কার্যে আত্মনিয়োগ করতে হয়। এর ফলে দেশের আইনসভারও কার্যাবলী ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আইন প্রণয়নের জন্য বিশেষীকৃত জ্ঞানের প্রয়োজন, কিন্তু বেশিরভাগ সদস্যদের তা থাকে না। ভারতীয় পার্লামেন্টারিও কমিটি ব্যবস্থা স্বীকৃতি লাভ করেছে। ভারতীয় পার্লামেন্ট দুটি প্রকারের কমিটি রয়েছে, স্থায়ী কমিটি ও অস্থায়ী কমিটি। নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট সময়ের জন্য এই স্থায়ী কমিটি গঠিত হয়। দেখো, নেক্সট পয়েন্ট লিখবে লোকসভার স্থায়ী কমিটি সমূহ। লোকসভার স্থায়ী কমিটিগুলি হলো: 1. আনুমানিক ব্যয় পরীক্ষা কমিটি। এই কমিটি 30 জন সদস্য নিয়ে গঠিত। লোকসভার সদস্যদের মধ্যে থেকে সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে এই কমিটির সদস্যগণ নির্বাচিত হন। সদস্যদের সাধারণ কার্যকালের মেয়াদ 1 বছর। তবে কমিটির কার্যাবলীর ধারাবাহিকতা রাখার জন্য প্রতি বছর কমিটির 1/3 অংশ সদস্য অবসর গ্রহণ করে থাকেন। এই কমিটি সরকারের আনুমানিক বাজেট প্রস্তাবের বিস্তারিত বিচার বিশ্লেষণ করে এবং ব্যয় বরাদ্দের বিভিন্ন দিক সম্পর্কে মতামত ব্যক্ত করে। এরপর দেখো, নেক্সট 2 নম্বর পয়েন্টে লিখবে সরকারি গাণিতিক কমিটি। সরকারি গাণিতিক কমিটি সরকারি অর্থ ব্যয় কীভাবে হলো তার পরীক্ষা নিরীক্ষা করে। 1953 সালের পূর্বে 15 জন সদস্য নিয়ে এই কমিটি গঠিত হলেও বর্তমানে 22 জন নিয়ে এই কমিটি গঠিত হয়। এর মধ্যে 15 জন লোকসভা এবং 7 জন রাজ্যসভা থেকে নির্বাচিত হন। 3 নম্বর পয়েন্ট, কার্য পরিচালনা সংক্রান্ত পরামর্শদাতা কমিটি। এখানে বানানটি ভুল রয়েছে, এটি হবে কমিটি। লোকসভার কার্য পদ্ধতি নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় পরামর্শ দানের উদ্দেশ্যে 1952 সালে এই কমিটি গঠিত হয়। এই কমিটির মোট সদস্য সংখ্যা 15 জন। লোকসভার প্রতিটি অধিবেশনের শুরুতে এই কমিটি গঠিত হয়। স্পিকার এই কমিটির সদস্যদের নিযুক্ত করেন এবং এই কমিটির সভাপতিত্ব করেন। 4 নম্বর পয়েন্ট, বেসরকারি বিল সংক্রান্ত কমিটি। 1953 সালে লোকসভায় এই কমিটি গঠিত হয়। বর্তমানে অনধিক 15 জন সদস্য নিয়ে এই কমিটি গঠিত হয়। লোকসভার স্পিকার এই কমিটির সদস্যদের মনোনীত করেন। সহকারী স্পিকার এই কমিটির বেসরকারি সদস্যদের দ্বারা উত্থাপিত বিল ও প্রস্তাবগুলিকে উত্থাপিত করে থাকে। 5 নম্বর পয়েন্ট, নিয়মাবলী সংক্রান্ত কমিটি। 1948 সালে এই কমিটি গঠন করা হয়। 15 জন সদস্যকে নিয়ে এই কমিটি গঠিত হয়। এই কমিটির সদস্যদের স্পিকার মনোনীত করেন। স্পিকার পদাধিকার বলে এই কমিটির সভাপতি। লোকসভার কার্যপদ্ধতি ও পরিচালনা সম্পর্কে বিচার বিবেচনার পাশাপাশি এই কমিটি নতুন নিয়মকানুন প্রণয়নের ব্যাপারে সুপারিশ করে থাকে। নেক্সট 6 নম্বর পয়েন্ট, আবেদন সংক্রান্ত কমিটি। 1953 সালে এই কমিটি গঠিত হয় 15 জন সদস্যকে নিয়ে। লোকসভার স্পিকার এই কমিটির সদস্যদের মনোনীত করেন। কমিটির সদস্যদের মধ্যে একজন সভাপতির দায়িত্ব পালন করেন। দেশের জনগণ বিল বা অন্যান্য বিষয়ে লোকসভার কাছে যে সমস্ত আবেদন করে তার বিচার বিশ্লেষণ করে সেই বিষয়ে লোকসভার কাছে প্রতিবেদন পেশ করে। নেক্সট পয়েন্ট দেখো, 7 নম্বর পয়েন্ট, কক্ষ সংক্রান্ত কমিটি। লোকসভার স্পিকার দ্বারা 1 বছরের জন্য মনোনীত 12 জন সদস্য নিয়ে এই কমিটি গঠিত হয়। লোকসভার সদস্যদের সুযোগ সুবিধার ব্যাপারে বিচার বিবেচনা করে এই কমিটি। নেক্সট পয়েন্ট করে লিখবে লোকসভার অস্থায়ী কমিটি। এই পয়েন্টে হাইলাইট করা হয়নি,
তোমরা পয়েন্ট করে লিখবে লোকসভার অস্থায়ী কমিটি। লোকসভার অস্থায়ী কমিটিগুলি হলো ক বিল সংক্রান্ত সিলেক্ট কমিটি। লোকসভার কোনো বিলকে সিলেক্ট কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হলে এই কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্ট বিল উত্থাপনকারী মন্ত্রী বা সদস্য এই কমিটির সদস্যদের নাম প্রস্তাব করে থাকেন। কোনো মন্ত্রী উক্ত বিলের উত্থাপনকারী হলে স্পিকার তাকেই সভাপতি হিসেবে মনোনীত করেন। কমিটি বিল সম্পর্কে সংশ্লিষ্ট সকলের এবং বিশেষজ্ঞদের মত শোনে এবং আলোচনার মাধ্যমে আলোচ্য বিলটি সম্পর্কে মতামত পেশ করেন। নেক্সট খ নম্বর পয়েন্ট, অনুসন্ধান কমিটি। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে অনুসন্ধানের উদ্দেশ্যে এই কমিটি গঠিত হয়। কমিটি এই অনুসন্ধানের পর অনুসন্ধান সম্পর্কিত রিপোর্ট লোকসভার কাছে পেশ করেন। এরপর কমিটি ভেঙে যায়। নেক্সট পয়েন্ট, রাজ্যসভার কমিটি সমূহ। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভারও কতকগুলি কমিটি রয়েছে, যদিও সংখ্যায় কম। রাজ্যসভায় উল্লেখযোগ্য কমিটিগুলি হলো কার্য পরিচালনা সংক্রান্ত পরামর্শদান কমিটি, নিয়মাবলী সংক্রান্ত কমিটি, আবেদন সংক্রান্ত কমিটি, বিশেষ অধিকার সংক্রান্ত কমিটি ইত্যাদি। উপরিক্ত কমিটির গঠন ও কার্যাবলী লোকসভার অনুরূপ কমিটির গঠন ও কার্যাবলীর মতো। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ভারতীয় কমিটি ব্যবস্থার উপর সম্পূর্ণ টিকা। কোশ্চেনটি আলোচনা করা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটি 15 নম্বরের কোশ্চেন। তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যেও, পরীক্ষার জন্য অবশ্যই উপকৃত হবে। এরপর দেখে নাও, নেক্সট কোশ্চেন ছিল ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক ক্ষমতা বন্টনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই কোশ্চেনটিও গুরুত্বপূর্ণ আছে। দেখো, উত্তরে লিখবে প্রথম পয়েন্ট ভূমিকা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় অন্যতম বিষয় হলো যে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যেকার ক্ষমতার সুস্পষ্ট বন্টন, যা একান্তভাবে প্রয়োজন। আইনগত ও আর্থিক ক্ষেত্রের পাশাপাশি কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলির মধ্যেকার প্রশাসনিক ক্ষেত্রেও ক্ষমতা বন্টন অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ তা না হলে এখতিয়ারগত সমস্যা ও দায়িত্বহীনতা প্রভৃতি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে বিপন্ন করে তোলে। অনুরূপভাবে এখতিয়ারগত সমস্যা ও দায়িত্বহীনতার বিষয়টি এড়ানোর জন্য ভারতীয় সংবিধানে ও কেন্দ্র এবং অঙ্গরাজ্যগুলির মধ্যেকার শাসনতান্ত্রিক ক্ষমতাগত সম্পর্ক প্রসঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। নেক্সট পয়েন্ট লিখবে প্রশাসনিক ক্ষমতার এখতিয়ার। ভারতের সংবিধানের 256 থেকে 263 ধারায় কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যেকার প্রশাসনিক সম্পর্কে বিষয়ে বিশদ আলোচনা করা হয়েছে। ভারতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যেকার প্রশাসনিক সম্পর্ক বিশ্লেষণের জন্য প্রথমে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির প্রশাসনিক এখতিয়ার বিষয়ে অবতারণা বিশেষভাবে কাম্য। নেক্সট পয়েন্ট 1 নম্বর পয়েন্ট লিখবে কেন্দ্রের প্রশাসনিক ক্ষমতা। ভারতীয় সংবিধানের 73 নম্বর ধারায় কেন্দ্রের প্রশাসনিক এখতিয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক ক্ষমতাযুক্ত এলাকার সংসদ প্রণীত আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ কেন্দ্রীয় সরকার সেই সব শাসন ক্ষমতা প্রয়োগ করে থাকে যেসব বিষয়ের সংসদ আইনের প্রণয়ন করে। নেক্সট পয়েন্ট 2 নম্বর, রাজ্যের প্রশাসনিক ক্ষমতা। ভারতীয় সংবিধানের 162 নম্বর ধারায় রাজ্যগুলির প্রশাসনিক এখতিয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেসব বিষয়ে আইন প্রণয়নের অধিকারী রাজ্য আইনসভা, সেই সব বিষয়ে শাসন সংক্রান্ত ক্ষমতা ভোগ করে রাজ্য সরকার। রাজ্যের প্রশাসনিক এখতিয়ার তার সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকে। রাজ্য তালিকাভুক্ত বিষয়ে মূলত রাজ্য আইনসভা আইন প্রণয়ন করে, আর এই সকল বিষয়ে রাজ্য সরকার শাসন সংক্রান্ত ক্ষমতা ভোগ করে। 3 নম্বর পয়েন্ট যুগ্ম প্রশাসনিক ক্ষমতা। আবার কিছু কিছু বিষয়ে কেন্দ্র ও রাজ্য উভয়ই প্রশাসনিক ক্ষমতা ভোগ করে, অর্থাৎ যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্র ও রাজ্য উভয়ই আইন প্রণয়ন করতে পারে, কিন্তু যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে প্রশাসনিক ক্ষমতা সাধারণত রাজ্যের হাতে অর্পণ করা হয়েছে। তবে সংসদ আইন প্রণয়নের মাধ্যমে যুগ্ম তালিকাভুক্ত কোনো বিষয়ে শাসন ক্ষমতা কেন্দ্রীয় সরকারকে দিতে পারে। নেক্সট পয়েন্ট, কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক ক্ষমতা বন্টন প্রসঙ্গে বিভিন্ন ধারা। উপরেই উল্লেখিত প্রশাসনিক এখতিয়ার বাদ দিয়েও ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারাগুলোতে কেন্দ্র ও রাজ্যের মধ্যেকার শাসন সংক্রান্ত সম্পর্ক বিষয়ে বিশদ উল্লেখ রয়েছে, যথা ক কেন্দ্র কর্তৃক রাজ্যগুলিকে নির্দেশ দানের ব্যবস্থা। 1 নম্বর, ভারতের সংবিধানের 256 নম্বর ধারায় বলা হয়েছে যে প্রতিটি রাজ্যের শাসন ক্ষমতা এমনভাবে পরিচালিত হবে যাতে সংসদ প্রণীত বিভিন্ন আইন ও প্রচলিত আইনের সঙ্গে সামঞ্জস্য থাকে। 2 নম্বর বলা হয়েছে সংবিধানের 257 1 নম্বর ধারায় বলা হয়েছে যে
রাজ্য সরকারের শাসন ক্ষমতা এমনভাবে প্রয়োগ করা হবে যাতে তা কেন্দ্র সরকারের শাসন ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি না করে। এক্ষেত্রে কেন্দ্র সরকার প্রয়োজন মনে করলে রাজ্য সরকারকে নির্দেশ দিতে পারে। 3 নম্বর দাগে বলা হয়েছে 257 ধারা অনুসারে জাতীয় বা সামরিক স্বার্থে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা নির্মাণ ও সংরক্ষণের জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকারকে নির্দেশ দিতে পারে। 4 নম্বর পয়েন্ট বলা হয়েছে 257 ধারা অনুসারে কেন্দ্র সরকার রাজ্যের মধ্যে অবস্থিত রেলপথের সংরক্ষণের জন্য কোনো রাজ্যকে নির্দেশ দিতে পারে, তবে এই নির্দেশ পালনে রাজ্যের কোনো অতিরিক্ত ব্যয় হলে কেন্দ্র সরকার সেই ব্যয় বহন করবে। 5 নম্বর সংবিধানের 339-এর 2 নম্বর ধারা অনুসারে কেন্দ্র সরকার তপশিলি উপজাতিদের কল্যাণের জন্য কোনো পরিকল্পনা প্রণয়ন এবং তা কার্যকর করার জন্য কোনো রাজ্যকে নির্দেশ দিতে পারে। 6 নম্বর বলা হয়েছে ভারতীয় সংবিধানের 350-এর ক ধারা অনুসারে ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা প্রদানের উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যে কোনো রাজ্য সরকারকে নির্দেশ দিতে পারে। 7 নম্বর সংবিধানের 351 ধারা অনুসারে হিন্দি ভাষার উন্নয়ন ও প্রসারের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে। নেক্সট পয়েন্ট, খ নম্বর দাগের পয়েন্ট, রাজ্য ও তার কর্মচারীদের দায়িত্ব প্রদান। 1 সংবিধানের 258 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি রাজ্য সরকারের সম্মতিতে কেন্দ্র সরকারের শাসন সংক্রান্ত কোনো কাজ রাজ্যকে প্রদান করতে পারে। 2 নম্বর ধারা অনুসারে সংসদ নিজস্ব ক্ষেত্র বিষয়ে কোনো আইন প্রণয়ন করে রাজ্যের মন্ত্রীসহ যে কোনো কর্মচারীকে তা কার্যকর করার জন্য প্রয়োজনে ক্ষমতা ও দায়িত্ব দিয়ে থাকেন। এই দায়িত্ব বাধ্যতামূলক। নেক্সট, গ নম্বর দাগের পয়েন্ট, আন্তঃরাজ্য বিরোধ নিরসনে সংসদের আইন প্রণয়ন। আন্তঃরাজ্য নদী ও নদী উপত্যকাগুলিকে নিয়ে বিভিন্ন রাজ্যের মধ্যে জল ব্যবহার ও জলবন্টন নিয়ে বিরোধ দেখা দিলে তা নিরসনের জন্য সংসদ আইন প্রণয়ন করতে পারে 262-1 নম্বর ধারা অনুযায়ী। ঘয়ের দাগের পয়েন্ট, আন্তঃরাজ্য পরিষদ। সংবিধান 263 নম্বর ধারা অনুসারে বিভিন্ন রাজ্যের মধ্যেকার বিরোধের কারণ অনুসন্ধান, কেন্দ্র, রাজ্য, বিভিন্ন রাজ্য সমূহের সাধারণ খোঁজখবর এবং তাদের মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে রাষ্ট্রপতি আন্তঃরাজ্য পরিষদ গঠন করতে পারেন। কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তঃরাজ্য পরিষদ হলো কেন্দ্রীয় স্বাস্থ্য পরিষদ, কেন্দ্রীয় স্থানীয় স্বায়ত্তশাসন পর্ষদ প্রভৃতি। নেক্সট, দাগের পয়েন্ট, সর্বভারতীয় প্রশাসনিক ও পুলিশ কর্মচারী নিয়োগ। 312 নম্বর ধারা অনুসারে সমগ্র দেশের জন্য উচ্চ পদস্থ প্রশাসনিক কর্মচারী IAS এবং উচ্চ পদস্থ পুলিশ কর্মচারী IPS কেন্দ্রীয় রাজ্য কর্তৃক কমিশনের দ্বারা নির্বাচিত ও রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়। এই সকল কর্মচারীরা রাজ্যের কাজে নিযুক্ত থাকেন এবং রাজ্য থেকে বেতন ভাতা ইত্যাদি পান। 14 দাগের পয়েন্ট, জরুরি অবস্থা নিয়ন্ত্রণ। সংবিধানের 355 ধারা অনুসারে বৈদেশিক শত্রুর হাত থেকে এবং অভ্যন্তরীণ গোলযোগ থেকে রাজ্যগুলিকে রক্ষার দায়িত্ব কেন্দ্রের। রাষ্ট্রপতি 352 ধারা অনুসারে দেশের কোনো অংশে বা সারা দেশে জরুরি অবস্থা জারি করতে পারেন, আর এ সময় কেন্দ্রের নির্দেশেই সকল রাজ্যের শাসন বিভাগ পরিচালিত হয়। 6 দাগের পয়েন্ট, রাজ্য শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা। কেন্দ্র সরকারের নির্দেশ কোনো রাজ্য অমান্য করলে 356 ধারা অনুসারে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করতে পারেন। এছাড়া এই ধারা অনুসারে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্য সরকার ভেঙে দিয়ে সকল প্রশাসনিক ক্ষমতা নিজের হাতে নিতে পারেন, রাজ্যপালকে অথবা অন্য কোনো কর্তৃপক্ষকে অর্পণ করতে পারে। বর্গজ দাগের পয়েন্ট, কেন্দ্রীয় বাহিনীর প্রেরণা। রাজ্য সরকারগুলির মতামত না নিয়ে কেন্দ্র সরকার যে কোনো রাজ্যে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন বাহিনী যেমন কেন্দ্রীয় সুরক্ষিত পুলিশ বাহিনী CRPF এবং সীমান্তরক্ষী বাহিনী BSF, শিল্প নিরাপত্তা বাহিনী CIMF প্রেরণ করতে পারে কেন্দ্রীয় সংস্থা সমূহের রক্ষণাবেক্ষণের জন্য। নেক্সট পয়েন্ট, সীমাবদ্ধতা। উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে ভারতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যেকার প্রশাসনিক ক্ষমতা বন্টনের ক্ষেত্রে নিম্নলিখিত সীমাবদ্ধতাগুলি পরিলক্ষিত হয়। 1 কেন্দ্রের হাতে বেশি নিয়ন্ত্রণ চলে যাওয়ার কেন্দ্রে শক্তিশালী হয়ে উঠেছে। 2 কেন্দ্রের নির্দেশ পালনের অক্ষমতা ও অমান্যতার ফলে 356 ধারা প্রয়োগে কেন্দ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতে কেন্দ্রকে এককেন্দ্রিক করে তুলেছে। 3 কেন্দ্রে ও রাজ্যে দীর্ঘদিন একটি দল ক্ষমতাসীন থাকার ফলে কেন্দ্র শক্তিশালী হলেও
দলীয় আনুগত্যতার জন্য রাজ্যগুলি বিশেষ প্রতিবাদী হয়ে ওঠেনি।